ডিসেম্বর মাস চলছে, সারা দেশের সরকারি প্রাথমিক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষা অন্যবারের তুলনায় কিছুটা আলাদা। কারণ শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা অনেক সময় অনেক স্কুলেই যথাসময়ে হয়নি। কোথাও, কোথাও অভিভাবকরাও পরীক্ষা নিয়েছেন। তবে সমস্যার অবসান ঘটিয়ে শিক্ষকরা আবার কর্মবিরতি ফেলে ক্লাসে ফিরে গেছেন, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং পরীক্ষা নিচ্ছেন। তবে কেন তারা কর্মবিরতিতে গিয়েছিলেন, কেন ফিরে আসলেন, তাদের দাবি কী, সেই বিষয়ে আজকে কথা বলব। নিউজে নয়েজে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। আমার সঙ্গে আছেন প্রাথমিক শিক্ষা ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আলাপ নিউজকে এবং আমার উপস্থাপক মাহাদি ভাইকে। প্রথমে আপনি বলেছেন যে ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আসলে আমাদের সেই 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের যে দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে গত 8ই নভেম্বর যে আমাদের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হয়েছিলাম, অবস্থান কর্মসূচি করেছিলাম। সেখানে প্রায় শতাধিক শিক্ষক আহত হয়েছিল কলম সমর্পণ মানে কর্মসূচিতে গিয়ে। সেই আহত শিক্ষকদের সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি সেই আহত হয়ে একজন শিক্ষক, আমাদের শিক্ষক বোন ফাতেমা মারা গেছেন চিকিৎসা অবস্থায়, তার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আলাপ নিউজের স্টুডিওকে। ধন্যবাদ। আমরা আসলে প্রথমে জানতে চাই আপনাদের দাবিটা কি, যে কারণে আপনারা কর্মবিরতিতে গিয়েছিলেন, এই সংকটটা তৈরি হলো? আসলে আমরা দীর্ঘদিন থেকে এই দাবিটি জানিয়ে আসছি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেডের দাবিতে জানিয়ে আসছি। দীর্ঘদিন থেকে এটা আমাদের দাবিতে জানিয়ে আসছি জোরালোভাবে। ২০২১ সালের ১৩ই নভেম্বর থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং ২০২২ সালে ২৮শে জানুয়ারি আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেডের যুক্তিকতা তুলে ধরেছিলাম। সেই থেকে আমরা ভয়েস রেজ করে আসছি। আমরা বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকলের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। প্রাথমিক শিক্ষা দায়ী মানে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের পক্ষ থেকে মূলত একটা প্ল্যাটফর্ম। এটা ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম। এটা একটা গ্রুপ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এই প্ল্যাটফর্মের থেকেই কিন্তু আমরা ১০ম গ্রেডের একটা ভয়েস রেজ করে আসছি। পরবর্তীতে ২০২৪ সালে এসে আমরা পরবর্তীতে যে নতুন বাংলাদেশের সরকার গঠিত হয়, সেই সরকারের কাছেও আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করি এবং স্মারকলিপি প্রদান করি। আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উপজেলা এবং জেলা লেভেল থেকে আমরা স্মারকলিপি প্রদান করি, ওনার দৃষ্টি আকর্ষণ করে। তারপর ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান নিই। সেখান থেকে আমরা মার্চ ফর 10 গ্রেড নামে একটা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে আমরা যমুনা অভিমুখে আমরা পদযাত্রা করি। সেখানে শাহবাগ থানা আমাদেরকে থামিয়ে দেওয়া হয় ওখানে। তারপর আমাদেরকে বলা হয় যে আপনাদের ১০ সদস্য প্রতিনিধি আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে যাচ্ছেন, ওনারা তো দেশের বাইরে আছে, ওনার এফিএস আপনাদের সঙ্গে কথা বলবেন। তো আমরা আমাদের পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয়। তো দেখি যে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন না নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাচ্ছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর সেদিন শুক্রবার দিন ছিল, যথারীতি অফিস টাইম বন্ধ ছিল, অফ ডে ছিল। তো আমাদেরকে ওখানে বলছে যে আপনাদের স্মারকলিপি দেন। আমরা তখন বলি যে ওই আমাদের সঙ্গে যে পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন, আমাদেরকে বলা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে এপিএস স্যারের সঙ্গে দেখা করার জন্য। তো আমাদেরকে এখানে নিয়ে আসছেন স্মারকলিপি দেওয়ার জন্য না। তো তখন আমি আসলে ওখান থেকে আমাদের আরও ৯ জন সহকর্মী ছিল, তাদেরকে ফেলে আমি ওখান থেকে আমি আগেই চলে আসি যে আমি এটা মেনে নিতে পারিনি, যে এটা তো আমি স্মারকলিপি দেওয়ার জন্য আসি নাই। তার পরবর্তীতে আমরা আলটিমেটাম দিই, সেই আলটিমেটামে কাজ হয় না। তখন কনসালটেশন কমিটি গঠন ছিল, আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা কনসালটেশন কমিটি গঠন ছিল। সেই কনসালটেশন কমিটির কাছে আমরা বলি, আমাদের যুক্তিকতা তুলে ধরি, কিন্তু আমাদেরকে কনসালটেশন কমিটি আমাদেরকে ১২তম গেটের একটা এন্ট্রি পদ, সহকারী শিক্ষক এন্ট্রি পদ ১২তম গেটে রাখা হয়। আপনাদের দাবি ছিল হচ্ছে ১০ম। জি, তারপরে আমরা আবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমরা ঘেরাও করি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে। সেখানে আমাদের সম্মানিত সচিব, সম্মানিত মহাপরিচালক মহোদয়, আমাদের প্রায় ৫০০ জন শিক্ষকের উপস্থিতিতে অধিদপ্তরের হল রুমে আমাদেরকে ডেকে গোয়েন্দা সংস্থার বিভিন্ন এনএচআই, ডিজিএফআই সবার সামনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের কথাগুলো শোনেন, আমাদের যুক্তি কথাগুলো শোনেন এবং বললেন যে ঠিক আছে, আমি বিষয় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে আমরা এবং আমাদের যে ১২তম গেট প্রস্তাবনা করেছিল কনসালটেশন কমিটি কর্তৃক, আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং সহকারী প্রধান শিক্ষক পদ একটা ক্রিয়েট করতে চেয়েছিল। তো সেটা আমরা প্রত্যাখ্যান করি এবং আবেদন দিই। তার ফলশ্রুতিতে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক মধ্যে একটা প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় থেকে সেটা আবার ৮ই আগস্ট ৩৬৪ নম্বর স্মারকে আমাদের মন্ত্রণালয়ের
বিদ্যালয় শাখার যুগ্ম সচিব জনাব রেবেকা সুলতানা স্যার স্বাক্ষরিত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণের জন্য দশম গ্রেডের মানে যৌক্তিকতা আলোকে। দশম গ্রেডের যৌক্তিকতা আলোকে 11তম গ্রেডের জন্য ওনারা প্রস্তাবনা পাঠায়। এই জায়গায় আমাদের দ্বিমত যে আমাদের যৌক্তিকতা দেখাচ্ছেন আপনার দশম গ্রেডের, কিন্তু 11তম গ্রেডের প্রস্তাবনা কেন দিচ্ছেন। তার ফলশ্রুতিতে আমরা এই যে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার 8ই নভেম্বর। সেখানে তো আমরা যেহেতু আমাদের শিক্ষকদের হচ্ছে একটা উপকরণ হচ্ছে কলম, আমরা কলম দিয়েই তো আমরা কোমলমতি শিক্ষা দিই। আপনিও যখন ছোটোবেলায় ছিলেন আপনার নরম তুলতুলে হাতে কিন্তু আমরাই কলম ধরিয়েছি। তো সেই জায়গায় কলম আমাদের একটা শক্তিশালী উপকরণ এবং এক শিক্ষকের মর্যাদার একটা প্রতীক কলম। তো মনে করলাম যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেও একজন অধ্যাপক, তার শাসন আমলে আমরা বিভিন্ন সময় তাকে সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু আমাদের এগুলো কোনো কিছুই কর্ণপাত হয়নি আসলে। বিধায় আমরা কলম সমর্পণের জন্য যে নতুন বাংলাদেশে যে 36 জুলাই হয়েছে শাহবাগ, সেখানে কলম সমর্পণের জন্য আমরা মানে কর্মসূচিতে যাই, যাত্রা করি। সেখানে শাহবাগ থানার সামনে আমাদেরকে পথ রোধ করে, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশ হয়েছে, রয়টার্সে এই ভিডিওটা প্রকাশ হয়েছে। সেখানে আমরা সহ অনেকেই আমরা আহত হই। আমাকে সহ 5 জনকে থানায় হেফাজতে রাখা হয়, 22 ঘন্টা আমাদেরকে থানায় হেফাজতে রাখা হয়েছিল। এবং আসলে অতর্কিতভাবে, মানে আমরা তো কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমরা কিন্তু পুলিশের উপর কোনো সাউন্ডও দেই নাই। আমরা পুলিশের উপর কোনো কী বলবো, আমাদেরকে একদম নিরীহ পেয়ে আমার যেভাবে পিটাইছে, ব্যাটিং করলে যেরকম হয়, আপনি দেখবেন ইত্তেফাক পত্রিকা একটা লাইভ দিয়েছে, বাংলাদেশ প্রতিদিন দিয়েছে, মানে ব্যাটিং করতেছে পুলিশ, এরকমভাবে আমাদেরকে পিটাচ্ছে। আমাদের অসংখ্য শিক্ষক আহত হয়েছে, পা ঝলসে গেছে, কারো চোখ ভেঙে গেছে, কারো হাত ভেঙেছে। আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা করাবো, আমার যে হাত ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ আমি মনে করি রাষ্ট্রের হাত ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষার ব্যবস্থার হাত ভেঙে দেওয়া হয়েছে। এই যে মর্মাহত অবস্থা আমরা রয়েছি। আমরা পরবর্তীতে 9 তারিখে আমাদেরকে জাতীয় গোয়েন্দা সংস্থার মধ্যস্থতায় আমাদেরকে সেদিনও আপনাদের মনে একজন সহকর্মী আহত হয়েছিলেন, একজন না শতাধিক, যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। জি ফাতেমা, উনি আমাদের চাঁদপুরের শিক্ষক। তো আসলে পরবর্তী 9 তারিখে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে একটা মধ্যস্থতা করলেন যে আপনাদের সঙ্গে অর্থ সচিব মহোদয় এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারের সঙ্গে আপনারা সাক্ষাৎ করবেন। আপনারা দেশের পরিস্থিতি ভালো, 13 তারিখে একটা আওয়ামী লীগের একটা আছে, মানে হুমকি আছে, আমরা আসলে আপনারা সেই হুমকির মধ্যে ফেলতে চাই না। তো আমরা ঠিক আছে, ওকে, আমরা আলোচনা, আমরা শিক্ষক, আমরা তো এখানে আসলে করতে, আমাদের যদি দাবি পূরণ হয়ে যায় তো আমাদের তো আসলে থাকার প্রয়োজন নেই। তো আমরা মন্ত্রণালয় আমাদের এনএচআর গাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যে আমাদের সচিব মহোদয় আসছেন, আমাদের সচিব তো অলরেডি আমাদের প্রস্তাবনা পাঠিয়েছে, আমাদের সচিবের সঙ্গে কথা বলে তো লাভ নাই। আমাদের সচিব মহোদয়, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যথেষ্ট আন্তরিক আমাদের বিষয়ে, সত্যি অনেক আন্তরিক, কিন্তু আমাদের বাধা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। তো আমরা তখন বললাম যে আপনারা আমাদেরকে অর্থ সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে আসলেন, কিন্তু আদৌ অর্থ সচিব নেই। তো আমরা তো এখানে তখন আমরা বললাম যে আমরা অর্থ সচিব স্যার, আমরা সচিব স্যারকে বিষয়টা খুলে বললাম যে এনএসআই কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে স্যার আপনার সঙ্গে অর্থ সচিব স্যার থাকবেন। তা সেখানে আমাদের সচিব স্যার বললেন ঠিক আছে, আমি উঠে গিয়ে সচিব স্যারের সঙ্গে উনি সাক্ষাৎ করলেন, কথা বললেন, বলছে যে তাহলে আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অর্থাৎ 10 তারিখে 5টার দিকে, আমাদের 5:30টায় আমরা অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অর্থ সচিব স্যারের সভাপতিত্বে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার ছিলেন এবং 2 মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষক নেতৃবৃন্দ সহ আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমাদের দশম গ্রেডের যুক্তিকতাটা আমি তুলে ধরার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে আমাদের অর্থ সচিব মহোদয় আমার এই উপস্থাপনা শুনে আমাকে স্পেশালি ধন্যবাদ দিয়েছে এবং আমি আমার যে শাহবাগে যে কলম আমরা সমর্পণ করতে পারিনি, আমার কলমটি অর্থ সচিব স্যারকে আমি সমর্পণ করেছিলাম। স্যার, আপনি এই কলম দিয়ে আমাদের এই দশম গ্রেডের প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। স্যার বলেছিলেন যে আপনার কলমটা আমি বাসায় নিয়ে রাখবো। তো আমি স্যারকে বলেছিলাম স্যার আপনার নরম তুলতুলে হাতে আমাদের মধ্যে শিক্ষকরাই তো শিখেছে। স্যার আমাদের সঙ্গে এগ্রি করেছেন। পরবর্তীতে ওনারা প্রতিশ্রুতি দিলেন, সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমাদের একটা প্রেস নোট জারি হলো আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের 20 দিন পেরিয়ে গেলেও আমাদের কোনো অগ্রগতি না, দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়। আরও 2টা দাবি, দশম গ্রেডের সঙ্গে আরও 2টা দাবি রয়েছে। যেমন ওই 2টা দাবি হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের যে মানে সার্ভিস বিন, অর্থাৎ 8ম পে স্কেল 2015 সালে একটা পে স্কেল হয়েছিল, সেই পে স্কেলে বলা হচ্ছিল যে একজন সরকারি কর্মচারী পদোন্নতি ব্যতি রেখে 10 বছর যদি একই কর্মস্থল একই পদে থেকে থাকেন তাহলে সে 11তম বছরে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাবেন। উচ্চতর মানে আমরা যে গ্রেডে আসি সেই তার উচ্চ ধাপে আমরা বেতন পাবো, মানে 13তম আছি তখন আমরা 12তমে যাবো। পরবর্তী 6 বছর যদি আমাদের পদোন্নতি না হয় তাহলে 6 বছর পরে 7ম বছরে গিয়ে আমরা আবার একটা উচ্চতর গ্রেড পাবো।
কিন্তু এইটা হচ্ছে আমরা 2015 সালের পর থেকে আমাদের এটাকে দেওয়া হচ্ছে না, কার্যক্রম এখন পর্যন্ত আমাদের দেওয়া হয় না। অথচ 2015 সালে পে স্কেলের সাথে এক ধারা স্পষ্ট বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী, শুধু আমরা না, কোনো সরকারি কর্মচারী পদোন্নতি ব্যতি রেখে একই পদে থাকলে তাকে সব 11তম বছরে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন। আমাদেরকে অর্থ মন্ত্রণালয় বলছে যে আমাদের যে বেতন গ্রেড উন্নীত করা হয়েছিল, বেতন বৈষম্য দূরীকরণের জন্য 2020 সালের 9 ফেব্রুয়ারি একটা বেতন উন্নীত করা হয়েছিল। এই উন্নীত স্কেলকে তারা বলছে যে এটা হলো আপনাদের উচ্চতর গ্রেড, কিন্তু সংজ্ঞা তা না। সংজ্ঞা বলে 10 বছর একই পদে চাকরি হতে হবে, কিন্তু আমরা তো উন্নীত স্কেল তো যে 2020 সালে যেসব শিক্ষার্থী মানে শিক্ষকরা চাকরিতে জয়েন করেছে সে উন্নীত স্কেল পেয়েছে, আমরা যারা 20 বছর 22 বছর চাকরি পেয়েছি আমরাও পাচ্ছি। তো এই বিষয়টি এই জটিলতা নিরসন হয় না, এটা কিন্তু সামান্য একটা বিষয়। আরেকটা বিষয় জটিলতা যে আমরা শতভাগ পদোন্নতি বিভাগে পদোন্নতি দাবি করেছিলাম। আসলে দেখেন আমার চাকরি 20 বছর, আমি এই পেশাতে এই সহকারী শিক্ষক হিসেবে আছি। আমি আর একটা দুঃখের একটা কষ্টের একটা কথা জানাতে চাই আপনার এই মিডিয়ার মাধ্যমে, আপনার এই আলাপ স্টুডিও থেকে, যেটি হচ্ছে আমাদের কষ্ট কোথায় জানেন? আমার যে শিক্ষক জানারা আপা আমাকে শিক্ষা গ্রহণ করিয়েছিলেন, তার হাতে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম, পরবর্তী তিনি আমার সহকর্মী হয়, আমার সহকর্মী হয়। উনি ওই সহকারী পদ থেকে 18 সালে রিটায়ার করেছেন। আমরা শিক্ষকরা একই পেশায় থেকে সারা জীবন আমরা সহকারী শিক্ষক, আমরা শিক্ষক হতে পারলাম না। এই যে প্রবঞ্চনা, এই যে বঞ্চনা, আমার ওই শিক্ষকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এখন বেঁচে আছে। আমার শিক্ষক প্রধান শিক্ষক হতে পারেনি। এই যে আমিও শিক্ষক হয়েছি, আমিও 20 বছর চাকরি, আমাদের অনেকের চাকরি 20 বছর থেকে অনেকেই অবসরে গিয়েছে, আমাদের কোনো পদোন্নতি নেই। 2009 সাল থেকে আমাদের পদোন্নতি বন্ধ আদালতের মামলার কারণে। মামলা কী কারণে, এটা কার কারণে? আমাদের যদিও শিক্ষক, রাষ্ট্র তো দায় নিতে হবে এটাতে। বাংলাদেশে এমন কোনো পেশা আছে ভাই বলেন যেখানে পদোন্নতি নেই? তাহলে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা পদোন্নতি নেই। এবং এই পদোন্নতি বিষয়টা একটু বলে নেই, 2019 সালে আমাদের তৎকালীন সচিব জনাব আকরামান হোসেন স্যার আমাদেরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে তৎকালীন ডিজি স্যারের সভাপতিতে আমাদেরকে বলেছিলেন, আমরা তখন আন্দোলনে ছিলাম, বলেছেন যে আপনাদের শতভাগ পদোন্নতি হবে। ভিডিও আছে আমাদের কাছে, ভিডিও বার্তা টেলিভিশন নিউজ 21 টেলিভিশন নিউজ করেছে। সেখানে সেই জায়গা থেকে আমাদের সচিব স্যারের চেয়ার মানুষ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন এবং আমাদেরকে পরবর্তীতে আমাদের 65% ছিল, এই বছরেই সেটা আবার করেছে 80%, কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল আমাদের শতভাগ দেবে। এই জন্য আমরা আসলে এই 3টি দাবিতে আমরা ছিলাম। সেই 80% কি এখন এক্সিকিউট হচ্ছে? না, এক্সিকিউট এখনো তো হয়নি, এই যে বন্ধ আছে 80% এক্সিকিউট হয়নি। এই যে আমরা শিক্ষকরা যে বঞ্চনা শিখে, আরও কিছু বলতে চাই, আমাদের বলার সুযোগ হয়েছে যে দেশবাসী জানবে, আমাদের শিক্ষকদের অনেকে অভিভাবকরা আমাদেরকে অন্যভাবে মানে একটা ভিন্নভাবে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আসলে আপনারা কি জানেন যে আমাদের শিক্ষকদের বলা হয় জাতির মহান পেশা, আর আমরা বলি আমরা স্মৃতিকাগারের কারিগর, শিক্ষার স্মৃতিকাগারের কারিগর। তাহলে এই শিক্ষার স্মৃতিকাগারের কারিগর যদি মহান পেশা হয়ে থাকে, তাহলে এই মহান পেশা শিক্ষকদের টিফিন ভাতা কত দেওয়া হয় ভাই জানেন? 6 টাকা 66 পয়সা দৈনিক। 6 টাকা 66 পয়সাতে কী কী খাবার হয় ভাই আপনার কাছে? এই আলাপ স্টুডিওর মাধ্যমে আমি দেশবাসীর কাছে এবং রাষ্ট্রের কাছে জানতে চাই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন অধ্যাপক, উনি শান্তিতমল বিজয়ী, ওনার শাসন আমলে প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ধরে নাই। এখনও শিক্ষকরা ঢাকা মেডিকেলে যান, কাতরাচ্ছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, চোখে স্প্লিন্টার, ওই সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার লেগেছে, অসংখ্য শিক্ষকের ঝলসে গেছে। আমি আহত হয়েছি, এই যে আমার এই যে আহত, দেখুন এই যে আমি আহত হয়েছিলাম। তো এই যে অবস্থা, আমরা খুব প্রত্যাশা ছিলাম যে নতুন বাংলাদেশে বৈষম্যবিধি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের পরে যে প্রতিষ্ঠিত হয়েছে, অসংখ্য তাজা রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা চেয়েছিলাম যে একটা শিক্ষা কমিশন গঠন হবে, কিন্তু আমরা প্রত্যাশা প্রাপ্তির জায়গায় আমরা আসলে কিছুই পাইনি। এতদিনে আমরা শুধু কি বলবো, আমরা কিছুই পাইনি বলতে গেলে। রাষ্ট্রের আমাদের সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। উনি যেহেতু শিক্ষক, উনি নোবেল বিজয়ী এবং শান্তিতে পুরস্কার প্রাপ্ত, অথচ আমাদের এতগুলো শিক্ষক আহত হলো, একটা প্রেস বিজ্ঞপ্তি পর্যন্ত রাষ্ট্র থেকে দেওয়া হয়নি। আমাদের শিক্ষক মারা গেলে এতগুলো শিক্ষক আহত হলো, রক্তে রঞ্জিত হলো শাহবাগের রাস্তা। তো এই জায়গাতে কষ্টের জায়গা। চিকিৎসার ব্যাপারে আমরা একটা ব্যক্তিগতভাবে আমরা একটা লিস্ট করেছি, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত ডিজি স্যারের কাছে দিয়েছি। আসলে সেখান থেকেও এখন পর্যন্ত কোনো কিছু আমরা চিকিৎসা, অথচ দেখেন রাষ্ট্র, দেশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমি যে ওইভাবে বলতে চাই না, রাজনৈতিক ব্যক্তিবর্গের সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু চিকিৎসা ব্যবস্থা করে, কিন্তু আমরা শিক্ষক বলা হয় আমার মহান পেশা, কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। এবং আমি আমার জি স্যারের সঙ্গে আমার একসময় আলোচনা হয়েছিল একটা ভার্চুয়ালি, আমি সেখানে বলছিলাম স্যার আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষকদের এখনও দেখতে চান। স্যার বলছিলেন কোথায় আছে? বললাম স্যার ঢাকা মেডিকেল। তো পরদিন হচ্ছে আমাদের সম্মানিত ডিজি স্যার আমাদের অভিভাবক, উনি দেখতে গিয়েছিলেন একজন, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো অর্থনৈতিক
কোনো আমাদের শিক্ষকরা কোনো অর্থনৈতিক সাপোর্ট বা মানে আমরা তো আসলে দেখেন মাত্র 11,000 টাকা বেতন আমরা চাই, 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন। আমরা দেশের অনেকে মনে করে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন অনেক বেশি, কিন্তু আমি আপনার এই আলাপ স্টুডিওর মাধ্যমে জানাতে চাই আমার দেশবাসীকে এবং রাষ্ট্রকে জানাতে চাই এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষকে জানাতে চাই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা। এবং আমাদের এই ছাত্র, আমি একটা কম্পেয়ার করছি না, কিন্তু এটা বাস্তবতার ক্ষেত্রে আমি বলছি, একটা জাস্ট বলার ক্ষেত্রে, যে আমাদের অনেক ছাত্র অষ্টম শ্রেণী পাস ড্রাইভার, রাস্তাতে যারা গাড়ি ঘোড়া চালায় বিভিন্ন অফিস আদালতে, তাদেরকে রাখা আছে 11তম গ্রেডে এবং 12তম গ্রেডে। এটাই হলো আমাদের মহান পেশার কারিগর শিক্ষকদের মানে সমাজের অবস্থান। এর জন্যই আপনাদের দাবিটা জি, জোরালোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। পরীক্ষার যে ইস্যুটা আসছে, বার্ষিক পরীক্ষা আপনারা আসলে আমরা তো দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসি, আমি বলেছি যে 8ই নভেম্বর, তখন তার পরীক্ষা ছিল না, পরীক্ষা আসছে তো ডিসেম্বর 1 তারিখে, তা 8 নভেম্বর কোথায়, ডিসেম্বর 1 তারিখ কোথায়? আমরা তো সরকারকে বলেছিলাম অন্তত দৃশ্যমান হয়তো বেতন গ্রেডের বিষয়টি যদি আমাদের অর্থশিল্প স্যার বারবার বলেছেন যে এটা পে কমিশনের একটা বিষয়, কিন্তু বলছেন পে কমিশন রিপোর্ট পেলে, কিন্তু আদৌ পে কমিশন তো আমাদের সার্ভিস কমিশন না, এটা পে কমিশন হচ্ছে আমাদের সামগ্রিক যে একটা কমিশনের মানে বেতনের যে একটা বৈষম্য, এই বিষয় নিয়ে কাজ করে। আমরা পে কমিশনের সঙ্গে আমাদের প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে 6 সদস্য বিশিষ্ট আমরা পে কমিশনে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম। ওনারা স্পষ্ট বলেছে যে এটা আসলে আপনার বেতন বৈষম্য দূর করার জন্য পে কমিশন না। আমরা এটা অর্থশিল্প স্যারকেও বলেছি, কিন্তু উনি বারবার বলছেন না, এটা পে কমিশন থেকে আমরা কথা বলেছি, আসবে, এরকম একটা কিছু আসবে। কিন্তু যদি আসে তাহলে ওনার ব্যবস্থা, যদি না আসে তাহলে আসবে না। তাহলে এটা কথা হলো, তাহলে এই সরকার তাহলে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে সময় ক্ষেপণ করছে বা কাল ক্ষেপণ করছে, আসলে মূলত আমাদেরকে কিছুই দিবে না। বাধ্য হয়ে কিন্তু আমরা আসলে করেছি যে এরকম একটা কর্মসূচি দিয়েছিলাম যে পূর্ণ বিরতি তালাবন্ধ, শাটডাউন, তালাবন্ধ কাটবো। আমরা আসলে তালাবন্ধ ওইরকম না, আমি ব্যক্তিগতভাবে আমি একজন অন্যতম না আহ্বায়ক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে মনে করেছিলাম যে আমি নিজেকে বর্জন করব নিজের দায়িত্ব থেকে, কিন্তু আমি পরীক্ষা প্রতিহত বা প্রতিরোধ করবো না। এবং কিন্তু আমি প্রতিহত এবং প্রতিরোধ করি নাই। আমার কোনো লাইভে কোথাও আমাকে পাবেন না যে আমি প্রতিরোধ বা প্রতিহত করছি। কোথাও কোথাও বাংলাদেশে কোথাও জায়গা হয়েছে, আসলে সকল শ্রেণী পেশার মানুষ তো এক ধ্যান ধারণা, এক চিন্তা চেতনা না। হয়তো কোনো শিক্ষক এরকম করেছে, দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এইটার জন্য আসলে আন্তরিকভাবে আমি আপনার স্টুডিওর মাধ্যমে আসলে দুঃখ প্রকাশ করছি। বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমাদের শিক্ষকদের আহত করেছে, অভিভাবকরা নিয়েছে, কিন্তু আসলে অভিভাবকের কাজ কি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা নেওয়া? আমি শুনলাম যে কোনো জায়গায় আনসার বাহিনী দিয়ে নিয়েছে, কোথাও গিয়ে ইউনো স্যার নিয়েছে। আসলে ইউনো স্যারের কি কাজ পরীক্ষার হলে শিক্ষার্থী পরীক্ষা নেওয়া? আচ্ছা, রাষ্ট্র এরকম হলে আমরা তো পরীক্ষা নিব না, এটা কখনোই বলি না। আমাদের ডিসেম্বর মাস শেষ হয়ে যায় না, শিক্ষাবর্ষ শেষ হয় নাই, যে আপনাদের সন্তান, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই স্টুডিওর মাধ্যমে যে অভিভাবকের সন্তানের যে শিক্ষা জীবন ধরে গেছে বা তাদের শিক্ষা আমরা দেই না, তাহলে আমরা সারা বছর শিক্ষা দিচ্ছি। এখন মূল্যায়নের বিষয়, মূল্যায়নটা 2 দিন পরেও হতে পারে। এটা নিয়ে তো এত অ্যাজিটেড হওয়ার কোনো বা শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের একটা প্রতিপক্ষ একটা দাঁড় করানোর, আমরা তো আপনাদের সন্তানদের পড়াচ্ছি। আপনাদের সেই 4+ শিক্ষকদের আমাদের প্রাথমিকে যখন ভর্তি করাইছেন, তখন তো আপনাদের সন্তানের দায়িত্ব আমরা নিয়েছি। তাহলে আপনাদের সন্তান তো আমাদের সন্তান। আমরা স্নেহ, মায়া, মমতা, আদর, ভালোবাসা এবং শাসন দিয়ে আপনাদের সন্তান মানুষ করছি, নিজের সন্তান তুল্য সন্তান ভেবে। তা আপনারা আমাদের প্রতিপক্ষ ভাবলেন কেন? বরং আমাদের দাবির প্রতি আপনাদের সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। সরকারকে জানান দেওয়া উচিত ছিল যে আমাদের শিক্ষকদের দাবি পূরণ কেন, আমাদের সন্তানদের তারা মানুষ করে, তারা মাত্র 11,000 টাকা বেতন কীভাবে উন্নত জীবনযাপন করে? অথচ আমাদের প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যে বলা হচ্ছে যে কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে হবে, কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাত্র 11,000 টাকা বেতনে কীভাবে উন্নত জীবনযাপন করতে পারি? আপনার স্টুডিওর মাধ্যমে, আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে এবং রাষ্ট্রের কাছে বলতে চাই। ধন্যবাদ। এরপর তো আপনারা ফিরে আসছেন। হ্যাঁ, আমরা এরপরে কোনো আশ্বাস কি আপনাদের দেওয়া হয়েছে? না, আমরা আসলে 4 তারিখে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুমন্ত ডিজি স্যারকে 7:54 আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করি এবং আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার স্যারের কাছে, যে বিদ্যালয় শাখার উনি অতিরিক্ত সচিব, উনি আমাদের এই পরপর 2টি মত বিনিময় সভা যে হয়েছিল, উনি ওখানে ছিলেন। তো ওনাকে যখন আমি ফোনে কথা বলি, তো আমি বলি স্যার আমরা একটু সচিব স্যারের সঙ্গে কথা বললাম, তো এইভাবে শিক্ষার্থীদের আসলে পরীক্ষা না নিয়ে আমাদের নিজেরও কষ্ট লাগতেছে, এটা আমরা চাইনি আসলে। তো আমরা একটু কথা বলতে চাই সচিব স্যারের সঙ্গে, একটা ভালো কথা বলে আমরা একটু ওখান থেকে কর্মসূচিতে ফিরে আসতে চাই। তো স্যার তখন আমাকে আমি ফোনে কথা বলছি, মেসেজে দিয়েছি। স্যার বলছে যে আসলে সচিব স্যার তো বাইরে আছে, আমি সচিব স্যারের সঙ্গে আলোচনা করে আপনাকে জানাবো। আমরা প্রতীক্ষায় ছিলাম যে স্যার হয়তো আমাকে জানাবে। আমি বলছি স্যার আমাদের বাসা দূরে, আপনাকে দ্রুত জানালে আমরা বিষয়গুলো আমরা তাড়াতাড়ি করে স্যার আমরা রওনা দিব, বা আমাদের প্রতিনিধি গেল সচিব স্যারের সঙ্গে কাছ থেকে একটু জেনে আমরা সঙ্গে 4 তারিখে প্রত্যাহার করে নিতে পারতেছিলাম। তো আসলে আমাদেরকে আর পরবর্তীতে জানানো হয়নি।
4 তারিখে বিকালবেলা আমাদের নামে প্রত্যেকের নামে আমাদের মানে বদলি একটা অর্ডার ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি। এখন পর্যন্ত যদি আমি হাতে চিঠি পাই নাই, কিন্তু ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে আমাদের 42 জন, একজন প্রধান শিক্ষক 43 জনকে আমাদেরকে বদলি করা হয়েছে। এটা নিয়ে একটু বিস্তারিত বলতেন যে এই বদলি কিন্তু আমরা দেখলাম যে যারা মূলত হচ্ছে নেতৃত্ব স্থানে হ্যাঁ, পর্যায়ে নেতৃত্ব আছে আমরা যারা তাদেরই অনেকজন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের যে 4 জনকে, একজন প্রধান শিক্ষক, আমরা 3 জন সহকারী শিক্ষক, তাদেরকে আমাদের করেছে। পাশাপাশি ঢাকা ডেমরার 6 জন শিক্ষককে করেছে। বিভিন্ন ওই যে আপনার বরিশালে মির্জাগঞ্জ, চাঁদপুরে করেছে, সে কিশোরগঞ্জে করেছে, এরকম বিভিন্ন জায়গা থেকে 42 জন শিক্ষককে মানে সাধারণত কিন্তু আপনাদের বদলি এভাবে হয় হ্যাঁ, না আমাদের একটা আসলে। কথা বলি, আমাদের শিক্ষক নিয়োগ যে বিধিমালা, শিক্ষক নিয়োগ বিধিমালা আমাদের বলা হয়েছে যে আমাদের শিক্ষক নিয়োগ হবে উপজেলা বা থানা ভিত্তিক, মানে মেধাকোটাটা আমাদের উপজেলা থানা ভিত্তিক মেধাকোটা তৈরি, আমরা জাতীয় মেধাকোটা আমাদের হয় না। সুতরাং আমাদের নিয়োগটাও হয় উপজেলা বা আমাদের বাড়ির আশেপাশে এভাবে বলে দেওয়া হয় যে আশেপাশে কাছে যতটুকু মানে যে শিক্ষকদের সহযোগিতামূলক হয়, তো এভাবে আমাদের নিয়োগ দেওয়া হয়, প্রদান করা হয়। কিন্তু এই যে আমাদের যে মানে বদলিটা করা হলো, আসলে নিজ জেলার বাইরে আমাকে বদলি করা হয়েছে 75 কিলোমিটার দূরে আমার বাসা থেকে। তো আসলে আমি যদি 75 কিলোমিটার দূরে আমার বাসা থেকে যাই, কত ঘন্টা সময় লাগতে পারে, আমি বাহন দিয়ে যদি কয়েকটা বাহন চেঞ্জ করতে হবে আমাকে, আমি 4টা বাহন আমাকে চেঞ্জ করতে হবে। জি, তাহলে 4টা বাহন চেঞ্জ করে যদি আমি যাই, তাহলে বলুন কত ঘন্টা সময় লাগবে। আমি স্কুলে যাব কখন? আমি ওখানে স্কুল করলো আমার শিক্ষার্থী, আমার কোনো আপত্তি নেই যে আমাকে বদলি করছে। আমি দীর্ঘদিন থেকে, আবার আপনার স্টুডিওর মধ্যে বলে নেই, আমি দীর্ঘদিন থেকে আমার একটা দাবিও ছিল যে প্রাথমিক শিক্ষকদের 3 বছর পর বদলি করা হোক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য। কারণ একজন শিক্ষক সারা বছর একই স্কুলে চাকরি করবে, আমি হয়তো ভালো কিছু যদি করি তাহলে ওই স্কুলেই শুধু ভালো পেলো, ওর পাশের স্কুল তো কিছু পেলো না। বা আমি যদি খারাপ করি তাহলে ওই স্কুলেই সাফার হলো। আমি চাচ্ছি যে এই যে ব্যালেন্স করলে একটা পরিবেশের সঙ্গে খাপ খেয়ে কিন্তু আমরা নিজেরা নিজেকে সমৃদ্ধ করে নিতে পারবো। আমাদের নিজেদের কোনো ভুল ত্রুটি থাকলে আমরা সমৃদ্ধ করবো, বা নিজের দেওয়ার মতো কিছু থাকলে আমরা অন্যদেরকে দিতে পারবো। এটা আমার মনে ব্যক্তিগত মতে, এটা কিন্তু আমি আমার স্টুডিওর মধ্যে বলছি, এটা আমার শিক্ষকরা হয়তো নেগেটিভভাবে নিতে পারে এটা, কিন্তু এটা আমার প্রাথমিক শিক্ষার মাননের জন্য এটা প্রয়োজন আছে। আমি থানা চেঞ্জ করতে নিজ উপজেলা, নিজ ক্লাস্টারের মধ্যেই বা নিজ ইউনিয়নের মধ্যে একটু চেঞ্জ করা উচিত। আমি একটা ব্যক্তিগত মত, এটা আমার এটা মনে করি। কারণ আমি ধরুন আমার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি 11 বছর আছি, ওই স্কুলে আমি পড়াশোনা করেছি, যদিও বদলি হয়ে আসছি, 11 বছর আছি। কিন্তু আসলে এটা অবশ্যই ঠিক যে ওই স্কুলে গিয়ে ভাই আমার হিন্দা সরকারি প্রাথমিক সার্চে দেখবেন, আপনার স্টুডিওর মাধ্যমে বলি যে স্কুলে সরকারি বরাদ্দ থেকেও যে অনেক কিছু করা যায়, এটা হয়তো আমি দায়িত্বপ্রাপ্ত না, কিন্তু আমার প্রধান শিক্ষক আমাকে একটা স্বাধীনতা দিয়েছে, মাহবুব তুমি এই কাজগুলো করো। আপনি দেখবেন আমার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পেজ দেখবেন, একটা মনের মাধুরী মিশিয়ে আমি আমার স্কুলটাকে সাজিয়েছি। এই কষ্টের জায়গায় এই স্কুলটা ছেড়ে দিতে হবে, এটা আমার কষ্ট লাগছে, শুধু এটা খারাপ লাগছে। আর আমি কিন্তু ব্যক্তি জীবনে আমি নিঃসন্তান। তো আমি আমার স্কুলটাকে, স্কুলের সন্তানগুলোকে আমি নিজের সন্তান মনে করি। অনেক সুন্দর, সব ছাত্র জি, সন্তান। হ্যাঁ জি। এবং আমার স্কুলে যে গাছগুলো, এই গাছগুলোকে আমি সন্তান মনে করি। আমি অসংখ্য অনেকগুলো ফল ফলান্তি গাছ লেগেছে আমার স্কুলে, প্রায় 30 প্রকার ফুলের গাছ রয়েছে। কামিনী বেলি থেকে শুরু করে সকল ধরনের, গন্ধরাজ থেকে শুরু করে জাতীয় ফুল শাপলা থেকে শুরু করে সকল ধরনের ফুলের গাছ রয়েছে, ফলজ গাছ রয়েছে। আপনাদের যে বদলি যে ব্যাপারটা হলো, এটা কি আপনাদের যে আন্দোলনটা চলছিল এটা কি বাধাগ্রস্ত হবে বলে মনে হয়? আন্দোলনের বাধাগ্রস্ত না, আমরা আসলে আমাদের দাবি তো হৃদয়ে থেকে লালন করি। আমাকে যদি মৃত্যুর দুয়ারতে, আমাকে তো শাহবাগ থানাতে বলা হয়েছিল আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে, আপনি কর্মসূচি, যেহেতু আপনার আহ্বায়ক, কর্মসূচি প্রত্যাহার করতে বলেন আপনার সহকর্মীদের সবাইকে বলেন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি বলছি না। তো আমি একটা মর্যাদার লড়াই লড়ছি। আমি তো ভাই কারো পকেট থেকে টাকা চুরি করি নাই, বা আমি কারো পকেট থেকে টাকা জোরকে টেনে নিচ্ছি না, বা আমি কোনো শৃঙ্খলাবিধি, আমি তো আমার মর্যাদা, শিক্ষকের মর্যাদা। রাষ্ট্র বলছে বা দেশের মানুষ বলে শিক্ষকরা মহান পেশা। আমি মহান পেশা শিক্ষক 73 ব্রিগেডে কেন থাকবে বলেন তো ভাই? 73 ব্রিগেড কেন? আমরা যদি প্রথম শ্রেণীর কর্মচারী তৈরি করি, তাহলে আমরা কেন প্রথম শ্রেণীতে থাকতে পারবো না বলেন? তাহলে এই জায়গা থেকে আসলে আমি তো মর্যাদার লড়াই করছি। আমার এই ক্ষেত্রে যদি আপনি যে কথাটা বললেন, ওটা আসলে আমার যতই কিছু হোক না কেন, আমি এই পেশায় থাকা অবস্থায় আমি আমার দাবি থেকে এক চুল পর্যন্ত আমি সরব। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি এখন তো আপনার না, আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাক। আর শিক্ষকদের মধ্যে, সত্য কথা বলতে শিক্ষকদের মধ্যে একটা বদলি ভীতি কাজ করছে, একটা রিমার্স হয়ে গেছে, জানি না এটা কতটুকু সত্য, মিডিয়ার মাধ্যমে গেছে কি বা যেভাবেও গিয়েছে, যে সারা দেশে কিছু শিক্ষকের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকায় শিক্ষকরা তো আসলে খুবই আতঙ্কিত। আমরা সাপোজ মানুষ, সত্য কথা বলছি, দেখুন 11,000 টাকা বেতন দিয়ে আমাকে সেই নগর রানীনগরে একটা জায়গাতে যেতে হবে, যদি আমি বাহন চেঞ্জ করে যদি যেতে হয়, তাহলে কত টাকা লাগতে পারে আসা যাওয়া। যদি আমি ওখানে থাকিও,
তাহলে আমাকে কিভাবে পরিবার প্রয়োজন ছিল, আমি আমার পরিবারে এক জায়গায় থাকবো। আমার বাবা বৃদ্ধ বাবা, আমার বাবা কিন্তু প্রাইমারি স্কুল টিচার, আচ্ছা। হেড টিচার ছিলেন, 1996 সালে রিটায়ার করেছে। আমার বাবার বয়স 88 বছর। দেখেন আমাকে যে বদলি করেছে, আমার বাবা ঘুমাতে পারেনি। এই যে মানসিক প্রেশার ট্রমা, আমার বৃদ্ধ বাবা একজন শিক্ষক খুব কষ্ট পাচ্ছে। মানে এই যে আসলে আমরা অন্তত আমাদের কর্তৃপক্ষ বোঝা উচিত ছিল যে আমরা তো আমাদের পেশায় কতটুকু পেশনা আমাদের নিয়ে কাজ করি বা করছি, এটা একটু ভাবা উচিত ছিল। কিন্তু আমাদেরকে এইভাবে আমাদের দাবিকে দমিয়ে রাখার জন্য বদলি করা হলো। এটা আসলে দাবি কতটুকু মানে দমিয়ে রাখা যাবে। আমি আমার জয়পুরহাট জেলার 5টি উপজেলা, ছোট্ট একটু, আমার উপজেলায় মাত্র 47টি স্কুল। আমার যে উপজেলায় বদলি করা আছে, আমার উপজেলা হচ্ছে বড়, আমি তো আর বড় কর্মক্ষেত্র নিয়ে আমি কাজ করি। কারণ আপনারা হচ্ছে এখন বাচ্চাদের পরীক্ষার কথা বিবেচনা করে জি হ্যাঁ, জি ক্লাসে ফিরেছেন। আমরা 4 তারিখেই এটা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, স্যার আমরা একটু আপনাদের সঙ্গে আলোচনা করে, আমরা মাঠ পর্যায়ে শিক্ষকরা তো অনেক আছে, আমরা একটু তাদেরকে স্যার আপনার সঙ্গে আলোচনা করে আমরা একটা সুখবর দিই। এবং স্যারও বলছিল যে আপনারা পরীক্ষাটা বর্জন করেন, প্রত্যাহার করেন, ভালো খবর নিয়ে বসতে চাই। মানে পরীক্ষার পর আপনারা আবার হয়তো হ্যাঁ, আপনাদের পড়াশোনা শুরু হ্যাঁ, করবেন। আমাদের কর্তৃপক্ষ কিন্তু আমাদের প্রতি যথেষ্ট সদয়, কিন্তু হঠাৎ করে আমাদের প্রতি এই বদলি করে যে আমাদের প্রতি এত মানে নিশ্চয়ই। একটা জানি না, হয়তো এটা রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণ করছে, এটা জানি না। আমি আমার কর্তৃপক্ষের প্রতি এখনো আস্থাশীল, যে আশা করি আমাদের কর্তৃপক্ষ, আমার শিক্ষক যেহেতু আমাদের কর্তৃপক্ষ ভালোবাসেন, স্নেহ করেন, হয়তো শাসন করার প্রয়োজন মনে করেছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে, আমরা গতকালকে আমরা ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের প্রতিনিধি সাক্ষাৎ করেছি। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, স্যার যদি সম্ভব হয় আমাদের দিক বিবেচনা করিয়ে, আপনার তো একটা প্রস্তাবনা তো মন্ত্রণালয় থেকেই গিয়েছে যৌক্তিকতার আলোকে, আমরা শুধু সেটাকে দ্রুত বলছি, যেহেতু আপনারা দিবেন আন্তরিক, তাহলে দিয়ে দেন, একটা প্রজ্ঞাপন দিয়ে দিল, 2 লাইনের একটা কথা প্রজ্ঞাপন দিয়ে দাও। প্রয়োজনে বাস্তবায়ন হোক 2 মাস পরে, বলুক যে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে 2 মাস পরে বা 3 মাস পরে বাস্তবায়ন মানে করা লিখিত হবে। আশ্বাস লিখিত আশ্বাস চাচ্ছি যে প্রজ্ঞাপন যেটা ওই প্রেস নোট দিয়েছে, ওই প্রেস নোটে তো আসলে কোনো ইয়ে নেই, অফিসিয়ালি অবশ্যই ইয়ে না। নিশ্চয়ই আশা করি সামনে শুনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, কথাগুলো বলার জন্য। আপনাকেও ধন্যবাদ আছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। নিশ্চয়ই আবার দেখা হবে, কারণ আমরা চাই কথা চলুক। আপনি কি মনে করেন এই আন্দোলন নিয়ে, সেটা কমেন্ট করে জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সে পর্যন্ত কথা চলুক।